আগামী 13 তারিখ আপনাদের বসিরহাটে উপনির্বাচন হয়েছে, হাড়োয়া উপনির্বাচন হয়েছে এবং একাধিক জায়গায় শোনা যাচ্ছে বিভিন্নভাবে শাসক দলের কর্মীরা ছাপ্পা ভোট করছে। সেই অভিযোগে আপনাদের প্রার্থী সেখানে গিয়ে পৌঁছায় এবং আপনাদের প্রার্থীকে বুথে ঢুকতে দেওয়া হয় এবং সেখান থেকে আপনাদের প্রার্থী চলে আসে। পশ্চিমবাংলায় গণতন্ত্র কোন জায়গায় পৌঁছেছে এটা বুঝুন। তাহলে এরা এত উন্নয়ন করেছে, এরা বুথ দখল করতে হচ্ছে, বুথে বিরোধীদের এজেন্টকে বসতে দিচ্ছে না। উন্নয়ন বুঝতে পেরেছেন, উন্নয়নের নামে শোষণ হয়েছে, তোষণের নামে শোষণ হয়েছে। শাসকের বিপক্ষে ভোট যাবে, শাসক পরাজয় হবে, এই ভয়ে বিরোধী শক্তিকে তারা অ্যাক্সেস দিচ্ছে না। তো আপনাদের বলি একটা কথা, যে আমরা 37টা বুথে রিপোলিংয়ের জন্য আবেদন করেছিলাম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কলকাতার যিনি দায়িত্বশীল আছে তার কাছে, বা ওখানকার যারা দায়িত্বে ছিলেন তার কাছে। দুর্ভাগ্যের বিষয় এখনো পর্যন্ত সেই আমরা কিছু সদর্থক উত্তর পেলাম না। আপনারা দেখবেন নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে, সে তথ্যের মধ্যে 40 থেকে 42টা বুথে 90% অধিক আপনার ভোট হয়েছে। কিন্তু আমরা জানি উপনির্বাচনে 90% ভোট হবে একটা বুথে। আর আমরা যে 37টা বুথে রিপোলিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করেছি, এই যে 40-42-এর মধ্যে 37টাও আছে। মানে কিভাবে এরা ভোটটা লুট করেছে, এই ভোট লুট করে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে। আর দেখবেন হাড়োয়া নিয়ে বিজেপির কোনো কথা নাই, কারণ কি বলুন তো, এরা সুন্দরভাবে একে অপরকে সহযোগিতা করে চলছে। দেখছে হাড়োয়াতে বিজেপি থার্ড করতে যাবে, সুতরাং এই বিষয়ে তাদের চর্চা করবে না। এরা যদি কন্টেস্টে থাকতো এটা নিয়ে দু একটা হয়তো কথা বলে চুপ করে যেত। এখানে আইএসএফ সিপিএম এর লেফট ফ্রন্টের সমর্থনে যে বৃহত্তর একটা লড়াই করছে, এখানে আইএসএফ প্রথম হয়ে যাবে। এখানে আইএসএফ প্রথম হলে সংযুক্ত মোর্চার আর একটা প্রার্থী বাড়বে, আর একটা মানে আপনার প্রতিনিধি বাড়বে। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আরও বেশি লড়াই করবে, বিজেপি ক্রমশ কোণঠাসা হয়ে যাবে। সেই জন্য এরা এই বিষয়ে কথা বলছে না। আর আমি জানি না ইসিআই কি করছেন, যে এত অভিযোগ পাওয়ার পরও কিভাবে এইগুলোকে হজম করে নিচ্ছে ভাবতে পারছি না। যদি এই চলতে থাকে আমার মনে হয় কোটি কোটি টাকা খরচ করে উপনির্বাচন না করিয়ে এর একটা কোনো পন্থা হওয়া দরকার। গণতন্ত্রের নামে প্রহসন চলছে, এইটা জনগণের ট্যাক্সের টাকা। এই টাকা যদি এইভাবে নষ্ট না করে জনগণের স্বার্থে কিভাবে খরচ করা যায় এবং উপনির্বাচনটা কিভাবে শাসককে গিফট করা যায়, বা যাই হোক না কেন, একটা নতুন পলিসি আনা দরকার ইসিআই। 2026-এ আবারও বিধানসভা শওকত মোল্লা তিনি দাবি করছেন ভাঙড়ে আইএসএফ একবার জিততে পেরেছেন, 2026-এ মুছে যাবে। নটোরিয়াস ক্রিমিনালের কথা বাদ দিন না, যে তার পর থেকে তৃণমূল কংগ্রেস ওর নেত্রী মমতা ব্যানার্জি, ওদের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি অনেক চেষ্টা করেছে আইএসএফ নিয়ে, পারেনি। আর ও তো সমাজ বিরোধী, কালকে তোকে জেলের ভাত খেতে হতে পারে। যা অন্যায় করে আছে বিজেপির দৌলতে ও এখনো বাইরে আছে, বিজেপি ওকে ছেড়ে রেখেছে কেন জানি না। যা অন্যায় করেছে, যা অনৈতিক কাজ করেছে, ভোট পরবর্তী হিংসাতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলছে, তার বাইরে থাকার কথা তো, ওর কথা এ নয়। তো 2026-এ ওনাদের দলের যদি থাকবে কি হবে সেটা উনি না জানলেও ওনার নেত্রী ভালো করে জেনে গিয়েছে। আর এবার নওশাদ সিদ্দিকী যে ওদের মাথা ব্যথার কারণ হয়ে গেছে, নাহলে কোথাও গিয়ে নওশাদ শেখ বলতে গিয়ে নওশাদ বলে ফেলছে, মানে বুঝতে পেরেছেন তো। আজকে অভয়াকাণ্ডর 100 দিন, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আজকে অভয়া তিলোত্তমা যাই বলুন না কেন, আমাদের জন্য তাকে খুন করা হয়েছে, ধর্ষণ করে তাকে নৃশংসভাবে অত্যাচার করে তাকে খুন করা হয়েছে। সে অন্যায়ের প্রতিবাদ করছিল, যে হসপিটালে যে সমস্ত ঔষধ থেকে শুরু করে যে সমস্ত অন্যায়গুলো তার প্রতিবাদ করতো। দুর্ভাগ্যের বিষয় আজকে 100 দিন হয়ে যাওয়ার পরেও আমরা যেটা আশা করেছিলাম সেই সদর্থক বিচার ব্যবস্থার থেকে সেই মানে যারা বিচার ব্যবস্থা তার প্রভাবিত করতেও পারা যায় না বা তাদেরকে নিষ্ক্রিয় বলা যায় না, কিন্তু যারা ডকুমেন্টস দিয়ে সাপোর্টিং ডকুমেন্টস যারা দেবেন সেটা থেকে তো বিচার ব্যবস্থা যারা দায়িত্বশীল আছেন জাজেসরা, তারা তো একটা ডিসিশনে আসবেন, সেইগুলি এখনো গিয়ে উঠতে পারছে না। এই সিবিআই কেসটা নিয়েছে, সিবিআই সাকসেস রেট নিয়ে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। তারপরেও বলবো আমরা রাস্তা ছাড়ছি না। আগামী রবিবার 19 তারিখ যে শহীদ মিনারে যে সমাবেশ আছে ওয়াকআপ নিয়ে, সেই বিষয়ে আপনার কি মন্তব্য? দেখুন, সারা শুধু আপনি শনিবারের কথা বলছেন কেন, আজকেও তো আমরা ওয়াকআপ নিয়ে করেছি, আমরা ওয়াকআপ নিয়ে মুর্শিদাবাদে করেছি, মালদায় করেছি, বিভিন্ন জায়গায়ও তো আমরা ওয়াকআপ নিয়ে করছি। আমরা কনভেনশন করলাম এতে কীর্তিপুরে,
গলসিয়াতে করলাম, যে যার মতোভাবে করছে, যে যার মতোভাবে হচ্ছে। আপনি বিরোধী দল থেকে বিলং করছিলেন এবং আহলে সুন্নাত আল জামাতের কর্ণধার আব্বাস সিদ্দিকী যিনি 2019 থেকে ওয়াকআপ নিয়ে কথা বলছেন, তানাকেও আমন্ত্রিত দেখা গেল না। তাহলে এটা কি ওই শহীদ মঞ্চ থেকে কি আশা করা যায় ওয়াকআপ নিয়ে কথা উঠবে? দেখুন, কে কাকে আমন্ত্রণ করবে কি করবে না তাদের এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার, যেটা চাপিয়ে দেওয়ার প্রশ্ন আসছে না। এবার আপনি যদি বলতে পারেন বৃহত্তর স্বার্থের কথা ভাবে, বৃহত্তর স্বার্থের থেকে বেশি তো আজকাল যুগে আমি আমার রুটিটা কীভাবে শিখবো সেটা কম্পিটিশান চলছে। জাত গোল্লাই যাক, আমি অন ক্যামেরা বলছি, জাত গোল্লাই যাক, আমার নামটা কীভাবে ফ্রন্টে থাকবে সেই এখন কম্পিটিশান চলছে। ফলে সমস্যা এখানে হচ্ছে। আজকে যদি আপনি বলুন না যে সেই সমস্যাগুলো হচ্ছে, ওয়াকাফ, ওবিসি থেকে শুরু করে পশ্চিমবাংলায় যে পরিমাণ ভ্যালুয়েবল ক্রিম প্রপার্টিগুলো আজকে লুট করে রেখেছে, ঘুম ভাঙছে আজকে। আমি যে দীর্ঘদিন ধরে বিধানসভার মধ্যে বড় ভাইজান 2016-র আগে থেকে চিৎকার করছে যে একটা দিন আসবে মাদ্রাসা মসজিদের ক্ষমতা কেড়ে নেবে কিন্তু ওই ওয়াকাফের নাম দিয়ে। না, আপনারা সতর্ক থাকুন। তখন পছন্দ হয়নি আব্বাস সিদ্দিকীর কথা। এখনও যারা প্রতিবাদ করছে আমি তাদেরকে ডিমোটিভেট করব না, আমি শুধু অনুরোধ এটাই করব, 19 তারিখে ওয়াকাফ বাঁচানোর সাথে সাথে কেন্দ্র সরকারের বিরোধিতার সাথে সাথে রাজ্য সরকারের ওয়াকাফ নিয়ে যে অনীহা সেখানেও আশা করছি চর্চা হবে। এবং সাথে একটা পয়েন্ট ইনক্লুড যদি ওনারা করেন, আমার অত জ্ঞান নেই তাদেরকে আমি জ্ঞান দেওয়ার, আমি সাজেস্ট করবো এতটুকুই যে একটা পয়েন্ট ইনক্লুড করা দরকার ছিল ওখানে। ওয়াকাফ যেমন কেন্দ্র সরকার একটা মুসলিম জাতিকে দ্বিধাগ্রস্তের মধ্যে ফেলতে চাইছে, ঠিক একইভাবে রাজ্য সরকারের অপদার্থতা, অপরিপক্কতার কারণে ওবিসি নিয়েও কিন্তু মুসলিম জাতি আজকে দ্বিধাগ্রস্তের মধ্যে আছে। ওইটাও ইনক্লুড করা দরকার ছিল যে ওবিসি নিয়ে রাজ্য সরকারের এই নাটক বন্ধ করো, যে বিধানসভা থেকে নতুন করে বিল পাস করিয়ে এবং যে সমস্ত গ্যাপগুলো ছিল, ল্যাকগুলো ছিল বিগত দিনে, সেগুলোকে পূরণ করে মাইনরিটি সমাজের, বৃহত্তর সমাজের যারা ওবিসির মধ্যে আসে সেটাকে পূরণ করা, সাথে 17% ওবিসি নয়, কেন্দ্র সরকারের যে 27% ওবিসি সংরক্ষণ চলছে সেটা আমাদের পশ্চিমবাংলায় লাগু করা হোক। থ্যাংক ইউ।